কলকাতা পুরো ইন্ডাস্ট্রিটা এই দুর্গাপূজার সঙ্গে ইনভলভ। একডালিয়া, এভারগ্রিন, কলেজ স্কোয়ার, বজবজ, সনাতন বাবুর ভাস্কর্যে কাজ রয়েছে, এইটা আমরা জীবনে ভুলতে পারবো না। যে এইরকম যে দিন হয়, ঝিনুক এবং কুড়ি দিয়ে করেছিলাম। আজকে যখন ভাবলাম বেরাবো সেই সময়টাতেই আর কি বৃষ্টিটা চলে এলো। যাই হোক, এখন বাজে হচ্ছে 4টে বেজে গেছে অলরেডি, তাই আমি এখন বেরাচ্ছি। এখন যাব হচ্ছে সনাতন রুদ্রপাল, অর্থাৎ নামটা সবাই চেনো, সনাতন রুদ্রপালের স্টুডিও দেখবে তোমরা। এবছর কি ঠাকুর উনি করছেন সেটা তোমরা দেখবে। সবাইকে নতুন আরও একটা ব্লগে স্বাগত। এখন আকাশটা পুরো কি সুন্দর ঝিলমিলিয়ে একদম নীল আকাশ, কি দারুণ লাগছে রঙটা। একটু আগে যা বৃষ্টি হচ্ছিল, মানে একটু আগে জাস্ট বৃষ্টি হচ্ছিল, আর এখন এত সুন্দর আকাশ। তাহলে চলো আর দেরি করব না, ডিরেক্ট দেখা হচ্ছে একদম স্টুডিওতে, সনাতন রুদ্রপালের স্টুডিওতে। দেখবো এবছরের কি উনি করছেন, ওনার যা হাতের কাজ, অসাধারণ দুর্দান্ত কাজ। প্রতি বছর আমরা জানি সনাতন রুদ্রপালের অনেক বড় মানে ক্লাবের প্রতিমা রয়েছে, সনাতন রুদ্রপালের হাতে গড়া প্রতিমা। চলো ডিরেক্ট দেখা হচ্ছে ওনার স্টুডিওতে। ফাইনালি চলে এসেছি সনাতন রুদ্রপালের স্টুডিওতে। তোমাদের বহু প্রতীক্ষা ছিল এইটা দেখার জন্য। এই যে স্টুডিওর সামনেই এই যে লেখা রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। চলো ভিতরে এখন এন্টার করি, তারপর তোমাদেরকে দেখাই। সনাতন বাবুর অফিসে চলে এসেছি। এবার সনাতন বাবুর সাথে কথা বলবো। তার আগে একটু দেখিয়ে দিই, এখানে বেশ কিছু পুরনো দিনের সনাতন বাবুর ভাস্কর্যে কাজ রয়েছে। আমি আপনাকে কিছু দেখিয়ে দিই, দেখো। দুর্গাপুজো প্রতি বছর যাদের ছাড়া কমপ্লিট হয় না, যাদের ছাড়া অসম্পূর্ণ, সনাতন রুদ্রপালের মতো ব্যক্তিত্বের জন্য। নমস্কার সনাতন বাবু। নমস্কার। যারা ডিজিটাল চ্যানেলের মাধ্যমে দেখছেন প্রত্যেকটি দর্শককে আমি শারদীয়ার আগাম শুভেচ্ছা জানাচ্ছি। সনাতন বাবু, প্রথমেই আপনার কাছে জিজ্ঞেস করবো, শরীর কেরকম আছে আপনার? শরীরকে তো এখন মোটামুটি ঠিক রাখতে হচ্ছে, যেহেতু কাজের দায়িত্ব নিয়ে ফেলেছি বেশ কিছু। তার জন্য শরীরকে যে কোনোভাবেই ডাক্তার দেখিয়ে হোক, ওষুধপত্রের মাধ্যমে হোক, শরীরটাকে ঠিক রাখতে হবেই। সেই কারণে মোটামুটি ঠিকই আছি এখন আপাতত। কলকাতার দুর্গাপুজোর ইতিহাসে আপনি বেশ অনেক দিন ধরে আমরা জানি যুক্ত রয়েছেন। আপনার কাছে দুর্গাপুজো, প্রথমে আমার প্রশ্ন। আমার কাছে দুর্গাপুজো তার থেকে আরও বেশি ভালো। আমার তো একটা ব্যবসা এটা, কিন্তু পশ্চিমবঙ্গের জনসাধারণ, পশ্চিমবঙ্গের যারা নাগরিক, তাদের কাছে দুর্গাপুজো একটা বিশাল ব্যাপার।
মানে সারা বছরের একটা খোরাক। এই এক দুর্গা পুজো যাবে, আবার আগামী দুর্গা পুজোর জন্য তারা চিন্তা ভাবনা ভাববে। আনন্দ, যে দুর্গা পুজোর যে আনন্দটা, যে রেসটাই তো চলে যাবে এক বছর, আবার আনন্দ। সেই কারণে দুর্গা পুজো একটা বিশাল ব্যাপার, সারা পশ্চিমবঙ্গবাসীর কাছে একটা বিশাল একটা অক্সিজেন। মানে এই বছর অক্সিজেন নিলাম, আবার সারা বছর চললাম, আবার সামনে পুজোয় অক্সিজেন নিলাম, এরকম একটা ব্যাপার আমার যতদূর মনে হয় আর কি। অক্সিজেনের কথা যখন আসলোই, তখন একটা এই অক্সিজেনের সূত্র ধরেই বলি, দুর্গাপুজো অর্থনীতির চাকা ঘোরায়, কি বলবেন এই ব্যাপারে? এটা তো বাস্তব। দুর্গা পূজাকে কেন্দ্র করে আমরা মৃৎশিল্পীরা এবং যারা প্যান্ডেল করে, লাইটের কাজ করে, আনুষঙ্গিক আদার্স ডেকোরেশনের কাজ করে, এবং পুজোকে কেন্দ্র করে যারা সঙ্গীত শিল্পী আছে, তারপরে ঢাক বাজনা, সমস্ত বিসর্জনের ব্যান্ড, সমস্ত কিছু এই দুর্গা পূজাকে কেন্দ্র করে তারা প্রত্যেকেই বিশাল একটা আশায় বুক বেঁধে থাকে আর কি। কিন্তু এই বছর দুয়েক যাবৎ করোনার ব্যাপারে সবাই এমন একটা ধাক্কা খেয়ে গেছি, সবারই মনের মধ্যে কোনো আনন্দ নেই, হাসি নেই। তবু চলছি একটা গতানুগতিক পথে চলতে হয়, কাজ করতে হবে, খেতে হবে, বাঁচতে হবে। তার জন্য একটা গতানুগতিক পথে আমরা চলছি প্রত্যেকেই, শুধু আমি বলে না, আমাদের সম্প্রদায় যারা আছে, প্যান্ডেল সম্প্রদায় যারা আছে, যারা পূজাকে কেন্দ্র করে অর্থনৈতিক জীবিকা নির্বাহ করে, তারা প্রত্যেককেই কিন্তু এই একটা চলমান গতিতে চলছি আর কি। কোনো যে একটা বিরাট কিছু একটা ইমপ্রুভ করতে পারবো এই 2 বছরে তা না, বরঞ্চ ক্ষতি স্বীকার করেই আমরা কাজ করছি। তবুও বেশ কিছু সোশ্যাল মিডিয়াতে বা অন্য কোনো জায়গায় আমরা দেখি বেশ কিছু বিপ্লবী আছেন, তারা লেখেন যে কেন কলকাতার দুর্গাপুজো এত টাকা খরচা করে করা হচ্ছে এই মহামারী সিচুয়েশনের মধ্যে। তাদের জন্য আপনার বার্তা? তাদের হাতে কলম আছে, তারা লিখতেই পারে, মুখে ভাষা আছে, তারা বলতেই পারে, কিন্তু ঘটনা হচ্ছে তারা এইটা চিন্তা করছে না যে পুজোকে কেন্দ্র করে কত লোক জীবিকা নির্বাহ করছে। হ্যাঁ, পুজোটা যদি বন্ধ হয়ে যায়, এইসব লোক যদি না খেয়ে মরবে, তারা একটুও ভাবে না। তাদের বললাম না, তাদের কলম আছে, লিখছে, মুখের ভাষা আছে, বলছে। মানে কাগজ শিল্প থেকে শুরু করে শোলা শিল্প, সব মৃৎশিল্প প্রত্যেকে এই দুর্গাপূজার উপর জড়িত। এবং এমনকি দুর্গাপুজোয় যারা এই নতুন জামা কাপড় কেনে, একটা পুজোর আনন্দতে কেনে, তো সেই কাপড় ব্যবসায়ীরাও কিন্তু এর সঙ্গে জড়িত। হ্যাঁ, অতএব পুরো মানে কলকাতা পুরো ইন্ডাস্ট্রিটা এই দুর্গাপূজার সঙ্গে ইনভলভ। অতএব তারা যে কীভাবে লেখে, কীভাবে বলে আমার জানা নেই। তারা মনে হয় উঁচু মার্গের লোক, তারা নিচু স্তরে তারা চিন্তা ভাবনা করে না, তাই তারা বলে ফেলে, মুখ আছে বলে, পেন আছে লেখে। একদমই তাই। সম্প্রতি ইউনেস্কোতে আমাদের দুর্গাপুজো, কলকাতার দুর্গাপুজোকে একটা স্থান দেওয়ার একটা চেষ্টা করা হচ্ছে। এটা তো বাংলার কাছে একটা অত্যন্ত গর্বের বিষয়। শুধুমাত্র বাঙালি কেন, ভারতবর্ষের কাছেও এটা একটা বিশেষ একটা। কি বলবেন এই বিষয়ে আপনি? এটা তো গর্বের ব্যাপারই তো। আমাদের কলকাতার যে এই শিল্পটা যদি বিদেশে সমস্ত জায়গায় যদি ছড়িয়ে পড়ে, এটা এবং তারা যদি এটা দেখে, লাইক করে, পছন্দ করে, সেটা তো আমাদের বাঙালি এবং পশ্চিমবঙ্গবাসীর একটা বিশেষ গর্ব। এটা নিঃসন্দেহে এই কথা বলা যায়। আপনি একজন মৃৎশিল্পী, আপনার কাছে জানতে চাইবো, মৃৎশিল্পের সাথে দুর্গাপুজোর যে মেলবন্ধন, মায়ের যে মেলবন্ধন, এই ব্যাপারটা আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? মৃৎশিল্পের সঙ্গে দুর্গাপুজোর মায়ের যেমন মৃন্ময়ী মা, তো মৃন্ময়ী মা মৃৎশিল্পীদের মাধ্যমেই তৈরি হয়, তার রূপটা গড়ে ওঠে। ওইটা একটা বিরাট একটা মেলবন্ধন আমি মনে করি। এবং মাটি দিয়ে মায়ের মূর্তি, প্রথমে কাঠ বাঁশ খড় দিয়ে তার বয়বটা তৈরি হয়, তারপর মাটি পোলে আস্তে আস্তে তার দেহের গঠন, আঙুল, এবং তার আস্তে আস্তে তার সাজসজ্জা, সমস্ত কিছু এভরিথিং আস্তে আস্তে যখন রূপ ধারণ করে, এটাই মৃৎশিল্পের সঙ্গে মায়ের মেলবন্ধন। প্রজন্মের পর প্রজন্ম যায়, কিন্তু আপনার একটা প্রজন্ম আর এখনকার যে জেনারেশন, তারা কি এই মৃৎশিল্পের প্রতি আগ্রহী? আপনার কি মনে হয়? কে কি আগ্রহী আমি তো ঠিক বাইরের জগৎটাকে বলতে পারবো না।
তবে আমার যেটুকু জানা আছে, মানে আমাদের ঘনিষ্ঠদের মধ্যে বলছি, আমাদের পরবর্তী জেনারেশনটা এর থেকে যেন একটু সরে দাঁড়াচ্ছে। হ্যাঁ, এবার কিন্তু সরে দাঁড়ালে কোনো অসুবিধা নেই, আবার অন্য সম্প্রদায়ের লোক তারা ঢুকছে, হ্যাঁ, সেই গল্পটা একই। কিন্তু সরে দাঁড়াচ্ছে কেন? আমাদের পরবর্তী জেনারেশনে আমরা যে চাপের মুখে কাজ করি, সেই চাপটা আমাদের যে পরের জেনারেশনটা অত চাপ নিতে পারবে না, নিতে পারার মতো তাদের সেই কাঠামো নেই। সেই কারণে তারা সরে দাঁড়াচ্ছে এবং তারা এমনই একটা কাজের মধ্যে যুক্ত হতে চাইছে যাদের টেনশন থাকবে না, নির্ঝঞ্ঝাট জীবনযাপন করবে। তারা এই চিন্তাধারা নিয়ে তারা অন্য কাজে সরে দাঁড়াচ্ছে। আমাদের আগেরও যা দেখেছি, আমাদের যারা আগের শিল্পীরা ছিলেন বড় বড়, তাদের ছেলেও দেখেছি আমরা অন্য কাজে চলে যাচ্ছে। কেন চলে যাচ্ছে? ওই একই কারণ, যে চাপ নিতে পারবে না। এটা একটা এই শিল্পটা একটা বিশাল চাপ। অ্যাট এ টাইম ঠাকুরগুলোকে ডেলিভারি দেওয়া, মণ্ডপে পৌঁছে দেওয়া, মণ্ডপে ফিনিশিং টানা এবং উদ্বোধনের ব্যাপার আছে। আগেকার দিনে কিন্তু এত উদ্বোধন ছিল না, এত একটা দুর্গাপূজাকে কেন্দ্র করে এত উৎসবও ছিল না, আড়ম্বরটা ছিল না। আমি নিজে দেখেছি, ষষ্ঠীর দিনও আমরা বড় বড় প্যান্ডেলে গিয়ে ঠাকুরের গয়নাগাটি লাগিয়ে দিয়ে এসছি, কোনো ভাষা নেই। পঞ্চাশ সাদরে তারা আনন্দ পেয়েছে। কিন্তু এখন মহালয়ের দিনে যদি আমি কোনো প্যান্ডেলে গিয়ে কাজ করতে চাই, লোকের মানে ব্যবহার খুব খারাপ হয়ে গেছে এখন। ওই কারণে এখন খুব চাপ। এই চাপ মানে মুখে ভাষায় প্রকাশ করতে পারবো না। একমাত্র এই মৃৎশিল্পীরা, প্যান্ডেলের শিল্পীরা, তারাই একমাত্র বুঝতে পারছে আমি এই কোন চাপের কথা বলছি, তারাই একমাত্র অনুভব করতে পারবে। একদমই তাই। তাহলে কি কোনোভাবে থমকে যাবে বলা যেতে পারে মৃৎশিল্প, এই যে পরবর্তী জেনারেশন যাচ্ছে? না, থমকাবে না। এই রাজা এক রাজা যায়, এক রাজা আসে, সেই কারণে এও থমকাবে না। আমাদের ছেলেরা এর মধ্যে আসছে না, কিন্তু আদার্স সম্প্রদায়, মানে আমাদের পাল না, তারা হয়তো অন্য কোনো মানে টাইটেল, তারা কিন্তু এইটা আনন্দের সঙ্গে তারা এই কাজটা গ্রহণ করছে এবং তারা আসছে আস্তে আস্তে, এবং তারাই তুলে ধরবে আগামী দিনে, আমার মনে হয় যতদূর মনে হয়, কিন্তু বিলুপ্ত হবে না। একদমই তাই। দুর্গা প্রতিমা বা অন্য কোনো প্রতিমা, আপনার কাছে বিবর্তনটা জানতে চাইবো। মানে এই তখনকার দিন থেকে আপনার যবে থেকে শুরু করেছেন তবে থেকে আজ অবধি মাটি থেকে ফাইবার হওয়া বা অন্যান্য আধুনিকতার ছোঁয়া লাগা, এই যে বিবর্তনটা একটু জানতে চাইবো। আগে তো প্রতিমা তৈরি হতো সাদা মাটা, মানে এক চালার মধ্যে ছোটোখাটো, অত বড় ঠাকুর এখনকার মতো অত বড় ঠাকুর তৈরি তখনকার সময় হতো না, এবং তখনকার উদ্যোক্তারাও চাইতো না, এবং যারা শিল্পী ছিলেন তারাও সাহস করে অত বড় ঠাকুর করতে পারতো না। কিন্তু দিন যত গেছে আস্তে আস্তে এক চালা থেকে পাঁচ চালায় ঠাকুর পরিবর্তন এসেছে। পাঁচ চালা থেকে নানারকম আগে প্যান্ডেল একরকম হতো, ঠাকুর একরকম হতো, আর লাইটিংটা একরকম হতো, কিন্তু সেটা সমন্বয় করে একটা চিন্তাভাবনার মাধ্যমে একটা জায়গায় যে শিল্পটাকে ধরে আনা, সেটা কিন্তু ইদানিং এই বছর 10-15 ধরেই চলছে এটা চেষ্টাটা। এখন সেটা পুরো পরিপূর্ণভাবে হচ্ছে। যেমন কিছু পুজো কমিটি ওরা থিম নাম না হলেও, যেমন বড় পুজো কমিটি ঠাকুরের সঙ্গে প্যান্ডেলের কিন্তু একটা সামঞ্জস্য রাখছে তারা, এবং লাইটের সামঞ্জস্য রাখছে, এটাই থিম। কিন্তু এই থিমটাকে আবার কিছু পুজো কমিটি আছে একটা বিকৃত থিম করে তারা পুজো উপস্থাপন করে আর কি, দর্শকদের মধ্যে একটা চমক দেখায়, সেটাও থিম। যার মনের মধ্যে যার যেমন চিন্তা, তার যেমন আর কি চেষ্টা আর কি। সেই কারণে কাউকেই ছোট করা যাবে না, প্রত্যেকেই শিল্পী, প্রত্যেকেই করে খাবে। হ্যাঁ, সবাই মিলে করে খাক, সবাই ভালো থাকুক, এটাই। একটু জানতে ইচ্ছে করছে আপনার শুরুটা কিভাবে হলো এই কাজে? আমাদের ধরুন, আমার বাবা জ্যাঠামশাই রাখাল পাল, নেপাল পাল, মোহন মাসি পাল, বাবা আমার, এরা তো প্রতিষ্ঠিত। আগে কয়েক বছর আগে এদের নাম প্রচার ভালোভাবে পশ্চিমবঙ্গবাসী জানে আর কি। আমি তাদেরই বংশধর। আমার বাবার নাম হচ্ছে মোহন মাসি রুদ্রপাল। তাদেরই হাত ধরে স্কুলে পড়ার সাথে সাথে আমরা এই কারখানায় যেতাম, গিয়ে এটা একটা নেশার মতো, এই একটু টুকটুক করতে করতে না
কেমন করে যে জড়িয়ে পড়েছি এর মধ্যে, সেটা দিন তারিখ আপনাকে সময় বলতে পারবো না। এটা একটা ভালোবাসা থেকে, এটা একটা ভালোবাসা থেকে হয়ে যায় একটা আকর্ষণ। আমাদের বাপজাটারা কিন্তু চেষ্টা করেছিল আমরা চাকরি বাকরি ঢোকাবে, কিন্তু আমরা ঢুকতে যাইনি, আমরা এর মধ্যেই জড়িয়ে পড়েছি। বলতে পারেন যে মায়ের আশিসে হয়েছে। মায়ের আশীর্বাদ তো আছে, মায়ের আশীর্বাদ ছাড়া, উপরওয়ালার আশীর্বাদ ছাড়া কেউ এক পা আমরা এগোতে পারবো না। আমরা হয়তো যখন ইয়ং ছিলাম তখন অত গুরুত্ব দিইনি উপরওয়ালা কী, কিন্তু এখন বয়স হচ্ছে তো এখন বুঝতে পারছি যে উপরওয়ালা বলে একটা জিনিস আছে, তার একটা আশীর্বাদ আছে। সে বিনা মানে কৃপা না করলে আমরা এক পাও এগোতে পারবো না। এইটাই ধ্রুব সত্য আর কি। একদম তাই। এবারে জানতে চাইবো যে মাটির প্রতিমা এবং ফাইবারের প্রতিমা দুটো তৈরি করতে কতটা সময় লাগে, আর হচ্ছে এই দুটোর মধ্যে তফাৎটা? ফাইবারের প্রতিমা জন্য এখন বিদেশে যে ঠাকুরগুলো যাচ্ছে এগুলো ফাইবারে হচ্ছে, একটু হালকা হচ্ছে এবং যে টেনশন থাকছে না। বিদেশে আগে মাটির তৈরি যে ঠাকুর যেত, বিদেশে তো একটা মাপ থাকতো, 4 ফুট 4.5 ফুটের মাপ, হ্যাঁ, সেই মাপের মধ্যে আগে যেত, কিন্তু আগে মাটির যেত তখন একটা টেনশান থাকতো, হয়তো হাত ভেঙে যেত, কিন্তু আঙুল ভেঙে যেত, হ্যাঁ, তারা সেটা নিজেরা মেকআপ করে দিত, কারণ বিদেশে তো শিল্পী পাঠানো সম্ভব না। কিন্তু এখন যেটা হচ্ছে ফাইবারের কোনো ভয় নেই, আমরা এখান থেকে যেরকমভাবে প্যাকিং করে দেবো ওখানে সেরকমভাবেই পৌঁছবে এবং জিনিসটা হালকা হবে এবং ক্যারি করতে খুব সুবিধা। ওই জন্য ফাইবারটা এখনকার দিনে খুব মানে বেশি পেয়েছে। কিন্তু কলকাতার দুর্গা তো অত বড় ঠাকুর ফাইবার করা সম্ভব না, বিরাট খরচা হয়ে যাবে। আগে ফাইবার করতে হলেও আপনাকে যেটা বলি, মাটি দিয়ে আগে করতে হবে। মাটি করে তারপরে তাকে প্লাস্টার ডাইস করে তারপরে ফাইবারে পরিবর্তন করতে হবে। মাটিটা আগে দরকার। আপনি যে কোনো মডেল করতে গেলেও মাটি দিয়ে করতে হবে, তারপরে ব্রোঞ্জ করেন, ফাইবার করেন, পাথর করেন, তার ওই মাটির ভঙ্গিমা অনুযায়ী সমস্ত কাজগুলো কনভার্ট করা হয়। মাটিটা তো লাগবে, মাটি ছাড়া কোনো হবে না। সময়টা কতটা লাগে ফাইবারে আর হচ্ছে মাটিতে? মাটির কাজ যদি একটা করতে, যদি একটা যে কোনো প্রতিমা বলুন আর যাই বলুন, যদি 1 মাস সময় লাগে, ফাইবারে সেটা লাগবে 3 মাস সময়। ফাইবারে মাটি করে ডাইস করলাম, ডাইস করার পর তারপরে করে ফাইবারে চেঞ্জ করো, ফাইবারে ঘষাঘাষি জোড়া দেওয়া, মানে অনেক ঝামেলা থাকে। ফাইবারের কাজে একটু ঝামেলা আছে, মানে স্মুথলি করতে পারলে কিন্তু সেটা পুরো দেখে মনে হবে যে মাটিরই করা, আপনার দেখে মনে হবে না যে ফাইবারের করা। সেই রকমভাবে করতে গেলে 2-3 মাস, মানে যে মাস যদি মাটি করতে যেতে 1 মাস সময় লাগে, অন্তত 2 মাস না লাগুক 1.5 মাস তো লাগবেই। আচ্ছা, এই বছর কি ফাইবারের প্রতিমা আপনার অর্ডার এসছে? না, এই বছর আমাদের কোনো, এই বছর কেন গত বছরও আমাদের ফাইবারের এমনি অন্য কাজ এসছে, কোনো মডেল এসছে, কোনো প্রতিমা বলতে এই বজরংবলী, তারপরে রাম সীতা, এই সমস্ত টুকটাক ওই অফ টাইমে আমরা করেছি একটা মন্দিরে বসাবার জন্য, অন্য কাজ এসছে। কিন্তু এই দুর্গা বাইরে বিদেশে পাঠানোর মতো দুর্গা 2 বছর ধরে আমাদের কাছে অর্ডার আসেনি। আর বিদেশের দুর্গা কী বল, বিদেশের নামেই বিদেশের পার্টিও আপনার 10-20 হাজার টাকার জন্য অন্য কোনো ছোটোখাটো পালের কাছে গিয়ে অর্ডার দেয়। আচ্ছা, এটা খুবই লোক ভাবে না, লোকে বিদেশ মানে বোধহয় টাকা ঝুড়ি নিয়ে বসে আছে, কিন্তু তা না, 20,000 টাকার জন্য তারা অন্য পালের কাছে দিয়ে চলে যায়। ওই জন্য বিদেশে ঠাকুর করার জন্য আমি খুব একটা লালায়িত না। যারা আসবে তাদেরকে সাদরে গ্রহণ করবো এবং উপযুক্ত দাম চাই, নিখুঁত কাজ করব, লোকে দেখবে যে হ্যাঁ একটা কলকাতা থেকে ঠাকুর পাঠিয়ে দিয়েছে লন্ডন কি আমেরিকায়, লোকে দেখবে। ওই আজে বাজে কাজ করে ওই মোটামুটি প্রতি বছর যে বিদেশে পাঠাতেই হবে তারপর। একদমই তাই। এবার আসবো অর্থের বিষয়টা। এই বছর ঠিক কীরকম অর্ডার এসছে আপনার, আর ঠিক মতো কি দাম পাওয়া যাচ্ছে? এবছর দাম সেই 18-19 যে লাস্ট গেছে, হ্যাঁ, সেই দাম এখন আসতে এখনও 2-3 বছর সময় লাগবে। অতএব আমরা ওই অ্যাডজাস্ট করে চলছি। মানে 18-19 হয়তো আমি 50টা 55 ঠাকুর করেছি, আমি গত বছর করেছিলাম 24টা ঠাকুর, এবার 30-32টা ঠাকুর করছি। হয়তো 2-4-5-6টা বেড়েছে, কিন্তু ছোট মানে বড় আকারের ঠাকুর আমাদের খুব একটা বাড়েনি। ওই গতবার যা করেছে ওগুলো আছে, আর ছোটোখাটো 2-4টে বাড়ির ঠাকুর বেড়েছে আর কি। আচ্ছা, এবার আসবো হচ্ছে এই যে এই বছরে যে আপনি করছেন ঠাকুর করছেন,
কিছু বড় ক্লাবের নাম আপনি কি বলতে পারবেন যে আপনাদের কি কি কাজ তো হচ্ছে? বড় ক্লাবের নাম সবাই, প্রত্যেকটা ক্লাবেই চায় যে তাদের নামটা আমি কোনো মিডিয়ার কাছে বলি, কিন্তু সব তো মাথায় চিন্তা করে বলা সম্ভব না। মোটামুটি সামনের সারি যেগুলো আছে, একডালিয়া, এভারগ্রিন, কলেজ স্কোয়ার, বজবজ, ডিএন ঘোষ রোডের যেটা ইন্টালি, একটা সেনবাড়ি বলে আছে তাদের, খিদিরপুর 75 পল্লী, যুবক সংঘ খিদিরপুরে আছে, কিছু কিছু আছে, ভবানীপুর সার্বজনীন, হ্যাঁ এগুলো আছে। সবগুলো নাম মনে করে বলা কঠিন। আর কিছু বাড়ির পুজোও ভালো হচ্ছে, এখন কিছু বাড়ির পুজোও ভালো হয়, এগুলো চলছে আর কি, এইসব টুকটুক করে। মোটামুটি কয় ফুটের এই যে মোটামুটি হাইয়েস্ট কয় ফুট এসছে এবার এই বছর অর্ডার? হাঁস বলতে মোটামুটি ঠাকুর এখন 10, 11, 12 ফুটেরও ঠাকুর আছে। একমাত্র একডালিয়া এভারগ্রিনের সুব্রত মুখার্জির প্রতিমাটাই সবচেয়ে আমাদের বড়, 2 বছর ধরে। গত বছরও তারা ছোটো করেনি, এই বছরও ছোটো করেনি। যেই হাইট চলছিল সেই হাইটই তারা বজায় রেখেছে এবং আমাদের সেইভাবেই করতে বলেছে, যাতে হাইটের কোনো প্রতিমার কোনো যেন এদিক ওদিক না হয়, প্রতিমা যেমন আসে তেমনই থাকবে। একদমই তাই। এবার জানতে চাইবো, আপনি তো এত বছর ধরে পুজোর সাথে জড়িত, আপনার ভালো লাগার একটা বিষয়, দুর্গাপুজো কেন্দ্রিক ভালো লাগার বিষয় বিগত বছরগুলোর মধ্যে আপনি শেয়ার করুন আমাদের সাথে। ভালো লেগেছে বলতে কি, আমরা তখন 2001 সাল, 2001ই কথা, 2001 সালে বাবুবাগানের ঠাকুর একবার করলাম। মানে সে বছর ওই বাবুবাগানের ঠাকুরটা ঝিনুক এবং কড়ি দিয়ে করেছিলাম। তা ঝিনুক কড়ির সাজটা প্রথম হচ্ছে আর কি, সাজওয়ালারাও জানে না যে ঝিনুক দিয়ে করি। তা আমরা মোটামুটি একটা সাজওয়ালার সঙ্গে কনসাল্ট করে চিন্তা ভাবনা করলাম যে সাজ আর এই ঝিনুক আর কড়ি ফড়ি দিয়ে কাজটা করতে হবে। সেই করার পর আমরা প্যান্ডেলে তো আমাদের লোকজন পাঠিয়েছি সাজাতে, এবং কী হয়েছে আমরা জানি, আমিও বুঝতে পারছি না এখান থেকে। এইবার ধরুন পঞ্চমীর দিন রাতে তখন আমাদের একজন সহকর্মী বললো, চলেন দাদা একটুখানি কাজ যখন ফাঁকা আছে একটু আমরা বাবুবাগান থেকে ঘুরে আসি। তো আমরা যখন বাবুবাগানে পৌঁছে আমরা ভিতরে ঢুকলাম, তা ওই যে ব্যাপারটা আমার মনে ধরার মতো, পুরো পুরো টোটাল কম্প্যাক্টে যেন একটা শোপিস। মানে এটা আমি বলছি না, আপনি বাবুবাগানে গিয়ে জিজ্ঞেস করবেন যে ব্যাপার, আমার কথার সঙ্গে তাদের মনের ব্যাপারটা মিল হচ্ছে কি না। একটা শোপিস, যারা দেখেনি, যারা মানে ই করছে ওটা তারা চিন্তা করতে পারবে না কী ব্যাপারটা বলছি। ওই ব্যাপারটা আমার মনে এখনও ধরে আছে। এছাড়া একডালাই, এভারগ্রিন, কলেজ স্কোয়ার আমরা প্রতি বছরই তো করে আসছি। হয়তো এবছর কলেজ স্কোয়ার ভালো দেখা যাচ্ছে। গতবার যেমন লোকে বলেছে 5 সার্কাসের ঠাকুর খুব ভালো হয়েছে, একডালিয়ার ঠাকুর এক বছর ভালো হয়। প্রতি বছরই যে একই ক্লাবের ঠাকুর হয়তো একই করছি, নজর দিচ্ছি, তার মধ্যে কোনটা ভালো কোনটা খারাপ একটু হয়, কোনটা ভালো হয়, এগুলো একটু মানিয়ে নিতে হবে। পার্টিকেও মানিয়ে নিতে হবে, আমাদের যা আমরা তৈরি করি আমাদেরও মনটাকে মানিয়ে নিতে হবে। আমি কাজ করলেই যে ভালো হবে তার কোনো মানে নেই। ভালোটাকে সবাই যখন ভালো হবে ওটাই ভালো। মৃৎশিল্প তো একটা বিশাল আকারে এখন কলকাতায় একটা জায়গা করে নিয়েছে। বিভিন্ন সরকারের কাছ থেকে আপনারা সেরকমভাবে কিছু একটা মানে কিছু পান না, কোনো সম্মান পান না? ওইটা আর আলোচনা করবেন না। সরকারের কাছ থেকে আমরা জীবনে আমাদের শিল্পটা মনে হয় কোনোদিন কোনো পুরস্কার পায়নি, এবং যার পুরস্কার পেয়েছে ব্যক্তিগত কোম্পানিগুলো দিচ্ছে হয়তো এখন ইদানিং, কিন্তু সরকারের কাছ থেকে আমাদের এই মৃৎশিল্পটা, ধরেন কুমোরটুলির লোক আর পটুয়াপাড়ার লোক কোনোদিনই কোনো পুরস্কার পায়নি। পুরস্কার তো দূরের কথা, মুখ দিয়ে একটু বাহবা যে না থ্যাংক ইউ ভাই, একদমই সেই কথাটাও আমাদের কেউ পিচ্চাপড়ে বলেনি ভাই থ্যাংক ইউ। একদমই। আপনার আবদারটা কি থাকবে একটুখানি শুনতে চাই সরকারের প্রতি এই বিষয় নিয়ে। আমার আবদার বলছি, আপনারা অর্থের দিক থেকেও অনেক এই যে আপনার দুর্গা পূজাকে কেন্দ্র করে মমতা ব্যানার্জি সরকার গত বছর 50,000 টাকা দিয়েছিলেন। আমাদের শিল্পীদের কিছু দিক, অবশ্যই
এইটাই আমাদের কাম্য। আমরা বেশি কিছু তো চাই না, আমরা শিল্পীদের কিছু দিক, যে ঠিক আছে শিল্পীরা তো ক্ষতিগ্রস্ত হচ্ছে, তারা কিছু পাক, সেদিক দিয়ে তো আমরা বঞ্চিত। এবং যে একটা আমাদের শিল্পীদের একটা বছরে একটা করে সম্মান, আজ হয়তো অমুক অমুক শিল্পীকে দিল একটা সম্মান, পরের বছর হয়তো আরেকজন শিল্পী পেল সম্মান। এই যে সম্মানটা তার বয়সকালে ওইটাই কিন্তু তার একটা থাকবে, মানে ওইটাকেই আঁকড়ে জড়িয়ে যতদিন বেঁচে থাকবে ততদিন কিন্তু ওইটাকে আঁকড়ে জড়িয়েই থাকবে। সেই দিক দিয়ে আমরা বঞ্চিত। একদমই তাই, কারণ অনেক শিল্পীরা আছেন, আমি দুদিন আগে কুমারটুলিতে গিয়েছিলাম, ওখানে দেখছিলাম যে খুব খারাপ অবস্থা আমাদের। খারাপ মানে খুবই খারাপ। আমাদের তো ধরুন প্রত্যেকটা জিনিস বেশি দাম দিয়ে কিনতে হচ্ছে, কাঠ, বাঁশ, খড়, এমনকি লেবারটা হয়তো বলবে যে ঠিক আছে 19-এ যা দাম দিয়েছেন সেটাই দেবে লেবার। আমাদের যেহেতু আমাদের সঙ্গে আমরা একইভাবে চলাফেরা করি, আমরা কোনো ওই মালিক কি কারিগর সেই হিসাবে আমরা চলাফেরা কোনো দোকানদারই করে না, কোনো শিল্পীই করে না। তারা বন্ধু বান্ধবের মতো ব্যবহার করে। কিন্তু তারা হয়তো বলছে ঠিক আছে দাদা আপনি উনি যেটা গত বছর দিয়েছিলেন ওইটাই দিয়ে, বেশি তো আর চাইতে পারবো না। কিন্তু বাকি যে আদার্স ম্যাটেরিয়ালসগুলো লাগে সবই বেশি দাম, অতএব ঠাকুরটা আমি কী করে কম দামে দেবো, ওইখানেই তো আমরা ঝাড়কে যাচ্ছি। আর করোনার পরে এগুলোর দামও বেড়ে গেছে বোধহয়, প্রচুর দাম। এক বান্ডিল খড় যেখানে 19-এ আমি 30 টাকা কিনেছি, আমি 21-এ কিনলাম 85 টাকা দিয়ে বান্ডিল, তারপরে 70 টাকা দাঁড়ালো, এখন এবার সেটা কিনছি 60 টাকা, মানে ডবল, 30-এর জায়গায় ডবল হয়ে গেল। ব্রেকের দাম বেশি, দড়ির দাম প্রায় 30, 35, 40 টাকা বেশি পার কেজিতে, তাও আমরা সেগুলো দিয়ে ইউজ করছি। কাপড়ের দাম, গয়না, সব জিনিসের দামই বেশি, অথচ আমরা ঠাকুরের দাম, মানে যে ঠাকুরটা 1 লাখ টাকায় বিক্রি করতাম সেটা হয়তো 60,000, 70,000 টাকা বিক্রি করতে হচ্ছে। ওরা কীভাবে বাঁচবো আমরা? সেখানে যদি সরকার কিছু অন্তত আপনাদের পাশে দাঁড়ায়, এগুলো বোঝাতে পারবো না। একদমই তাই। তারা ভাবছে ওরা অ্যাট এ টাইম কাস্টমার টাকা দিচ্ছে, ওরা লালে লাল হচ্ছে, কিন্তু খুব খারাপ অবস্থা। এটা ভাবলে কিন্তু কিছু আমাদের উচিত কী জানেন ছিল, আমাদের চুপ করে হাত দুটো জগন্নাথ হয়ে বসে থাকা, আমরা ভাই ঠাকুর করবো না। কিন্তু আমাদের তো আবেগে চলে, আমরা ঠাকুর না করলে আমরা নয় পুজোর সময় আমরা নিজেরা ঠিক থাকতে পারবো না, যার জন্য আমাদের আস্তে আস্তে মানে যেচে আমাদের করতে হচ্ছে, যেচে। একদমই তাই। এবার একটু জানতে চাইবো, দুর্গা পুজোর সময় আপনি কি ঠাকুর দেখতে যান আপনার পরিবারের সাথে? ঠাকুর দেখতে যাই, পরিবারের সাথে কিছু যেতে হয়, কারণ আমাদেরও তো যে কাজটা করলাম সেই কাজটার মধ্যে কী ভুল আছে একটু শুধরে নেওয়ার জন্য প্যান্ডেল বা ঘরে একরকম দেখি, প্যান্ডেলে বসালে, স্টেজে বসালে তার সাজসজ্জা বসাবার পর কীরকম লাগে সেটা দেখলে একটু অন্যরকম, আমাদের কোনো ভুল ত্রুটিগুলি আমরা নিজেরা তখন সংশোধন করতে পারবো আগামী দিনের জন্য। ওই জন্য যেতে হয় এবং কাস্টমাররাও সন্তুষ্ট হয় যে এসেছে, শিল্পী এসেছে, তারা একটুখানি আনন্দ পায়, আমরাও একটু আনন্দ পাই। ওই ভিড় টিড় দেখে লোকে ঠাকুর বাবা মানে ভালো বলে, সেটা একটু আনন্দ পাই। মানে পয়সা তখন কোনো দাম মূল্য নেই, লোকে যদি একটু বাবা বলে না তাতেই আমরা। 2020 সালে আমরা দেখেছি মহামারী এসেছিল, এখনও যেটা বর্তমানে রয়েছে, এই 2020 সালের যে অভিজ্ঞতাটা সেটা আপনাদের কাছে, আপনার মতো মৃৎশিল্পীদের কাছে ঠিক কতটা করুন? এটা বিভীষিকা, বললাম না 2020 সাল এবং গত বছর একটা বিভীষিকা। ভাবলাম যে এবছর বোধহয় আমরা একটু বেরিয়ে আসতে পারবো, কিন্তু আবার সেই আঁকড়ে ধরার মতো আঁকড়ে ধরেছে সেই বিভীষিকা। সামনেই আমরা শুনছি তৃতীয় ঢেউ, এটা আঁকড়ে ধরেছে, কিন্তু এইটা আমরা জীবনে ভুলতে পারবো না যে এইরকম যে দিন হয়। আমরা বাপজাটার মুখে শুনতাম ওই 50 সালে দুর্ভিক্ষ ফুর্ভিক্ষ এসব শুনতাম, মহামারী, প্লেগ এসব শুনতাম, সেটা আঞ্চলিক ব্যাপার হতো। এই যে সারা বিশ্বব্যাপী যে একটা অঘটন ব্যাপার, মানে এটা আমরা জীবনে ভাবতে পারবো না। হ্যাঁ, হয়তো আমাদের পরবর্তী প্রজন্ম এটা দেখবেই না। আবার শুনছি নাকি 100 বছর পর হয়। আবার যাদের 100 বছর তাদের অঘটন দেখার আছে তারা দেখবে আবার। সনাতনবাবু, একটু জানতে চাইবো, আপনার কাছে তো প্রতিমা ছাড়াও বিভিন্ন কাজ হয়, দর্শকরা একটু জানতে চাইবে, দর্শকরা যে আপনার কাছে কি কি কাজ
হয়? আমার কাছে ভাস্কর্য মানে ফাইবার তো হয়, এছাড়া পাথরের, ব্রোঞ্জের, হ্যাঁ, আপনার নানা রকম যা মেটেরিয়ালস হয় দিয়ে অষ্টধাতুর মূর্তি যেমন বলা হয়, সেগুলো সব অর্ডার আসে, আমরা করে দিই। তবে এগুলো কি একটু অফ টাইমে আমরা করে দিই, মানে চৈত্র বৈশাখ, বাংলা যেটা বৈশাখ, মানে যখন কাজের প্রেশারটা কাজের সেরকম একটা প্রেশার। থাকে। এখন তো আমরা এই দুর্গা ছাড়া আর কিছু বুঝছি না। যে হয়তো অন্য কোনো কিছু অর্ডার দিতে আসে তাকে বলি, ভাই তুমি এক কাজ করো, দুর্গা পুজোর পর আসো, ওসব বসে এখন তুমি কী বলবে আমি বুঝতেও মাথায় নিতে পারবো না। তাকে এইভাবে তাকে মানে করি, তারা আসে, হয়তো পুজোর পর আসবে, তারা আছে, তারা এবং কিছু কাজ আমাদের অর্ডার নেওয়া আছে, সেই কাজগুলো আমরা পুজোর পরই করবো। মানে বাড়িতেও তো বেশ সাজানোর জন্য যে কাজগুলো হ্যাঁ, সেগুলো, শোপিস যেগুলো আছে সেগুলো আমরা টুকটাক করে থাকি। এমনকি রাস্তাঘাটেও দেখি যে বিভিন্ন জিনিস, হ্যাঁ, ওগুলো তো সেই হচ্ছে, কাজগুলো- আমাদের কুমোরটুলির ছেলেরাই অনেক করছে, ওগুলো মডেল করছে, রাস্তাঘাটে বসাচ্ছে, যেগুলো করছে কাজ 12 মাসের কি, এখন কুমোরটুলি 12 মাসই সচল। আগে যেমন 6 মাস কাজ করতো, 6 মাস বসে খেতে হতো, এখন 12 মাসই কাজ হয়। তার জন্য মোটামুটি আমরা বেঁচে রয়েছি আর কি। একদম 2019-এ যা হয়েছে, 18-তে যা হয়েছে, তার 4 ভাগের 1 ভাগ কাজ হচ্ছে এখন। মানে বড় ঠাকুর বলতে গেলে খুব কম। কম ওটাও কম, দুর্গাও যেমন 4 ভাগের 1 ভাগ কাজ হচ্ছে। যেখানে আমি 100 ঠাকুর তৈরি করার লোক, সেখানে আমি 30টা ঠাকুর তৈরি করি। আমি লোককে জিজ্ঞেস করে দেবেন কুমোরটুলিতে যে সনাতন বলে এক সময় 100 ঠাকুর তৈরি করতো, তার স্টাফ ছিল 125 জন, 30 জন স্টাফ, এখন 25 জন লোক নিয়ে কাজ করছে। সবাইকে মেনে নিতে হবে, পরিস্থিতিতে সবাইকে- এছাড়া আমারও তো বয়স হচ্ছে, আগামী দিনে বোধ হয় এর বেশি লোক নিয়ে কাজ করতে পারবো না। বয়স্ক তাকে মেনে নিতে হবে। তো সে আগের সেই 30 বছর 20 বছর আগেকার সেই স্টেজ তো এখন আর নেই। কারণ যেটুকু মানে হচ্ছে হবে, সেইটুকুই সাহস করে যেটুকু দিতে পারবো সেইটুকুই অর্ডার নেওয়া হবে। আপনার কাছে জানতে চাইবো, আপনি যখন শিল্পীর শৈল্পিকতা বা ভাবনা, আপনার যে ভাবনাটা, সেই ভাবনাটা বাস্তব রূপ দিতে আপনি ঠিক কীভাবে বাস্তব রূপে দেন আপনার ভাবনাটাকে, এটা একটু জানতে চাইবো। শুনুন, আমাদের রাত্রে ঘুমিয়ে নিশ্চিন্তে ঘুমানো যায় না, ঘুমিয়ে অনেক সময় ভাবতে হয় যে ঠাকুরের পশ্চাৎটা কীভাবে আমরা ফেলবো, মানে একটু নতুনত্ব দেখা যাবে, একঘেয়েমি যে ভাবটা সেটাকে কাটিয়ে তুলবো, সেটা একটু ভাবতে, তো প্রত্যেকটা শিল্পীকেই ভাবতে হয়। আমি বলে না, প্রত্যেকটা শিল্পী ভাবে এবং সবাই প্রত্যেককেই চেষ্টা করে একটা নতুনত্ব করার এবং দর্শকদের চোখে লাগাবার জন্য সবাই আপ্রাণ চেষ্টা করে। পয়সা করে দিয়ে আমরা কিন্তু ঠিক ঠাকুরের মূল্যায়নটা করতে পারি না, যে এই পয়সা এই কাজ হচ্ছে হবে, এই পয়সা ছাড়াও আমরা প্রচুর মানে বেকার শ্রম ঠাকুরের প্রতি দিয়ে থাকি এবং ঠাকুরটাকে যতক্ষণ না লোক মানে বিশেষ একটা জায়গায় না তুলে ধরতে পারছি, ততক্ষণ আমাদের একটা বিরাট টেনশন থাকে। বেশ, এই বছরও বেশ বড় বড় পুজোর আপনার অর্ডার এসছে আমরা শুনলাম। সবার কাছে আপনার কি আবেদন থাকবে এই করোনা পরিস্থিতিতে? সবার কাছে আমার ব্যক্তিগত একটা আবেদন, করোনা তো সবার কাছে ঠাকুরকে প্রার্থনা করবো করোনা দূরে চলে যাক। আগামী বছর যেন আবার 2018-19, 2016-17 যেমন চলছিল ওই রকম দিন ঘুরে আসুক। কিন্তু পুজো কমিটির কাছে আমার ব্যক্তিগত একটু আবেদন, আপনারা একটু শিল্পীদের দেখবেন, কারণ তা নাহলে শিল্পীগুলো কিন্তু উঠে দাঁড়াতে পারবে না। এবং অবশ্যই সরকারের কাছে। আর সরকারের কাছে তো আবেদন আছেই, কিন্তু আমার যেহেতু সরকারের সঙ্গে তো আমার প্রত্যক্ষ ডিরেক্ট যোগাযোগ নেই, আমার যোগাযোগ আছে আমাদের পার্টির কাছে, আমাদের পুজো কমিটিগুলির কাছে। তাই পুজো কমিটির কাছে আমি প্রথমে আবেদন করব, আমাদের শিল্পীদের একটু আপনারা দেখবেন। প্রত্যেকটা শিল্পী খুব অনুনভাবে, ওই 2-4 জনের কথা বাদ দিন, 2-4 জন আছে তাদের বিশাল ব্যাপার, 2 বছর কাজ না করলেও তাদের চলবে, কিন্তু আমাদের বা 2-4 জন ছাড়া, কুমোরটুলিতে হয়তো 150 ঘর আছে, তার মধ্যে 2-4 জন 5 জন 10 জন ছাড়া বাকি সব ওই একই ব্যাপার। ওই জন্য প্রত্যেকের কাছে আমার আবেদন, আপনারা তো শিল্পীদের দেখবেন। সরকারের কাছে তো আবেদন আছেই আমাদের, সেই অলিখিত আবেদন তো থাকছেই,
কিন্তু এখন দেখি সরকার কি করে। তুমি তাই এটাও বলা যেতেই পারে যে টাকা দিয়ে তো অন্তত শিল্পকে মানে শিল্পত্বকে তো কেনা যায় না, এটা একটা বিশাল একটা জিনিস। সেটা তো 100বার টাকা দিয়ে শিল্পকে কেনাই যায় না, কিন্তু টাকা না হলে আমরা একদম। দৈনিক যে আমাদের যে আমাদের জীবনটা। বাঁচতে হলে যেই খরচটা দরকার, সেটা তো ন্যূনতম খরচাটা একটা দরকার। একদম। তাহলে সনাতন বাবু, এই বছরের পুজো সম্পর্কে দর্শকদেরকে আপনি কি বলবেন? দর্শকদের আমি বলবো সবাই স্বাস্থ্যবিধি মেনে, সরকারি বিধি নিয়ম মেনে, করোনার যে উপদেশগুলো আমরা শুনছি, মানে টিভি এবং পেপারে যে উপদেশগুলো শুনছি, সেই উপদেশগুলি মেনে, এবং আমাদের প্রত্যেককেই সব উচিত সেই সমস্ত বিধিনিষেধগুলি সব মেনে আমাদের পুজো মণ্ডপে পৌঁছানো, এবং সবাই ডিস্টেন্স বজায় রেখেই আমাদের সমস্ত প্রতিমার দর্শন করা কি হোক, আর পুজোর আনন্দ করা হোক, এবং পারিবারিক মিলন বন্ধন করাই হোক, সমস্ত বিধিনিষেধ মেনেই আমাদেরকে সকল করতে হবে। এটা আপনারা সবাই মানবেন, এটাই আপনাদের কাছে আমার প্রার্থনা। আপনারা একটু এই দিকটা নজর রাখবেন, যাতে এই যে করোনা ব্যাপারটা আবার যেন এই থার্ড ব্যাপার কি ফোর্থ ব্যাপার, এসব ব্যাপারগুলো আপনাদের শুনতে না হয় পরবর্তীকালে। একদম। অনেক ধন্যবাদ আপনাকে। নমস্কার। তাহলে তোমরা শুনে নিলে এই বছরের কি পরিস্থিতি, এই বছরের সনাতন রুদ্র পালের স্টুডিও তোমাদেরকে দেখালাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে পারো। আর যদি আমার সাথে কথা বলতে চাও তাহলে এটা হচ্ছে আমার ইনস্টাগ্রাম আইডি, আমাকে ফলো করে মেসেজ করতে পারো, আমি তোমার মেসেজে রিপ্লাই দেবো। চলো, নেক্সট ভিডিওতে আবার সবার সাথে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য বিরতি নেব। টাটা, ভালো থেকো সবাই।